সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি একাদশ বিজ্ঞান শাখা সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি তোমরা জানো, তারপর স্ক্রিনে দেওয়া হলো, তোমরা আমার পরিচিতি নিবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবে। তো আমরা আজকে যে উদ্যা নিয়ে আলোচনা করব সেটা আমরা গত ক্লাসেরই ধারাবাহিকতা। গত ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়ে ক্লাস নিয়েছিলাম কোষ বিভাজন, অর্থাৎ এই তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন অধ্যায় থেকে আমি গত একটি ক্লাস নিয়েছিলাম। সেইখানে আমি তোমাদেরকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে জেনে নিই মেয়োসিসের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। তাহলে মেয়োসিস কোষ বিভাজন কি? তো যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি জনন মাতৃকোষের নিউক্লিয়াসের পরপর দুইবার বিভাজনের ফলে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। তাহলে আমরা গত ক্লাসে যেটা জেনেছি মাইটোসিসে কি দেখলাম, আমরা মাতৃকোষ বিভাজিত হয়ে ঠিক হুবহু সমগুণ সম্পন্ন 2টি কোষ সৃষ্টি হইতে দেখেছি। আর আজকে আমরা দেখতেছি কি, আজকে দেখা যাচ্ছে যে একটি কোষ অর্থাৎ মাতৃ জনন কোষটি পরপর দুইবার বিভাজিত হয়ে 4টি আপত্য কোষ সৃষ্টি করে। তবে এখানে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে, প্রত্যেকটা কোষে তার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ আমরা এই নিয়ে একটু পরে চিত্রসহ আলোচনা করব, তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। এরপর আমরা একটু জানি মিওসিসটা কোথায় হয়, কোথায় সংঘটিত হয়। দেখো, মিওসিস প্রধানত জীবের জনন কোষ অর্থাৎ গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে ঘটে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের বিভিন্ন কুইজ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এটা নিয়ে প্রশ্ন হয় যে মিওসিস কোথায় ঘটে। তাহলে এটা একটা মনে রাখবা যে জীবের জনন কোষ অর্থাৎ গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে ঘটে। এই প্রক্রিয়ার কালে ডিপ্লয়েড জনন মাতৃকোষটি যেমন পরাগরেণু মাতৃকোষ টয়েস n সংখ্যক ক্রোমোজোম বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট n উৎপন্ন হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড গ্যামেট। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বক মাতৃকোষে টয়েস n অর্থাৎ ডিম্বক মাতৃকোষ হচ্ছে যে টয়েস n অর্থাৎ ডিপ্লয়েড মধ্যে এবং উন্নত শ্রেণীর প্রাণী দেহের জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে এই মিওসিস ঘটে থাকে। তাহলে এই মিওসিস কোথায় ঘটে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, কারণ এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কুইজ কোশ্চেন হিসাবে এই প্রশ্নটা হয়ে থাকে। নেক্সট আমরা মিওসিস যে কোষ বিভাজনের সংজ্ঞা দিয়েছিলাম সেই সংজ্ঞাতে একটু মিলিয়ে নিই। তাহলে এই প্রক্রিয়া 4টি আপত্য কোষের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছি আমরা একটা এই যে মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে আমরা দেখতে পাচ্ছি 4টি আপত্য কোষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল কেমন, ডিপ্লয়েড, আর এখানে সবগুলো হ্যাপ্লয়েড। মিওসিস কোষ বিভাজনের জনন কোষে উৎপাদনের সময় ঘটে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে মিওসিস কোষ বিভাজনটা সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে আমরা দেখি, এবার আর একটু মিলিয়ে নাও। তাহলে আমরা যে সংজ্ঞা দিয়েছি, প্রথমে জনন মাতৃকোষ, এখানে আমি তোমাদেরকে সংজ্ঞায় বলেছিলাম পরপর দুইবার বিভাজিত হয়ে 4টি আপত্য কোষ সৃষ্টি। তাহলে দেখো, প্রথম নিউক্লিয়াস বিভাজনে একবার হইল, এই দুইবার হইল, দেখছো, দুইবার। তাহলে নিউক্লিয়াস বিভাজনটা হয়েছে কয়বার, 2বার। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই প্রক্রিয়ায়
অর্থাৎ মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সংখ্যক 4টি আপত্য মাতৃকোষ সৃষ্টি করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞার সাথে চিত্রের সঙ্গে মিলিয়ে নিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে মাতৃকোষ ডিপ্লয়েড, প্রথম নিউক্লিয়াস বিভাজন, হ্যাপ্লয়েড দুটি কোষ, দুটি নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড, তারপরে আবার দ্বিতীয়বার নিউক্লিয়াস বিভাজন। দেখো সেখানে কি হলো, এই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে, এখন আমরা দেখব মেয়োসিসের গুরুত্ব কি। দেখো এই বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, যেটা আগে আমরা বলেছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়ে থাকে, অর্থাৎ অর্ধেক হ্রাস পায়, মাতৃকোষ যা ছিল তার অর্ধেক হবে। এই ধরনের বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হয়। তাহলে এই মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হচ্ছে, মাতৃকোষে নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হয়। আমি একটু আগে আমরা চিত্রের মধ্যে সেটি দেখিয়েছি। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গেমেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন ঘটে। তাহলে এই ধরনের কোষ বিভাজনটা কখন ঘটে, তাহলে জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গেমেট উৎপাদনের সময় এই ধরনের বিভাজন ঘটে। কায়েজমা সৃষ্টি ও কোচিং ওভার ঘটে বলে ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ এর জন্য মায়োসিস কোষ বিভাজনের। এখানে কি হয়, কায়েজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার এটা আমরা কোথায় হয় এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ক্রসিং ওভার নিয়ে আলোচনা করব। এখানে এই কারণে কি হবে, এই কারণে এখানে কি হচ্ছে, জিন বিনিময় হয় এবং সেই কারণে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেকে পরিণত হয়ে যায়। হোমোলগাস ক্রোমোজোম জোট বাঁধে বাইব্যালেন্স সৃষ্টি করে। তাহলে হোমোলগাস ক্রোমোজোমগুলো জোট বেঁধে বাইব্যালেন্স সৃষ্টি করে, যেগুলো আমরা পরবর্তীতে যখন ধাপগুলো নিয়ে আলোচনা করব তখন সেটা নিয়ে আলোচনা হবে। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। তাহলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি। আর সবচাইতে যেটা বড় কথা, এই কথাটা তোমরা মনে রাখবে, এটা নিয়ে বিভিন্ন সময় তোমাদের অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। তাহলে মিওসিসে সৃষ্ট আপত্য কোষের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। হ্যাঁ, মিওসিসে সৃষ্ট আপত্য কোষে নতুন আবির্ভাব ঘটে, এটা তোমরা মাথায় রাখতে হবে। কারণ আমরা এখানে যে কায়েজমা সৃষ্টি এবং কোচিং ওভার ঘটে, এই কারণে একটা জীবের বৈচিত্র্য, জিন বিনিময় করার কারণে এখানে জীবের মধ্যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়, ভ্যারাইটি সৃষ্টি হয়। সেটা এই মায়োসিস কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা দেখব মায়োসিস প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। দেখো মায়োসিস প্রক্রিয়াটা বা কোষ বিভাজন প্রক্রিয়াটা কোষ, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্বে ভাগ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি প্রধান পর্বে কি কি, একটা হচ্ছে মায়োসিস 1 আরটা হচ্ছে মায়োসিস 2। তাহলে এই দুটি ধাপে কি হয়, মায়োসিস প্রক্রিয়াটি সম্পন্ন করে। এখন দেখব আমরা মায়োসিস 1-এ কি কি ধাপ রয়েছে। দেখো মায়োসিস 1-এর ধাপ, প্রধানত ধাপ হচ্ছে 4টি: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে এই 4টি ধাপ। এই 4টির মধ্যে প্রোফেজ 1 একটু সবচাইতে দীর্ঘস্থায়ী। এই দীর্ঘস্থায়ী ধাপ, এর 5টি উপধাপ রয়েছে। তাহলে এই 5টি উপধাপ কি, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে এই মায়োসিস 1-এর যে ধাপগুলা, এই ধাপগুলো নিয়ে আমরা পরে ক্রমান্বয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে ইন্টারকাইনোসিস। দুইটি ধাপের
মায়োসিস 1 এবং মায়োসিস 2 এই মধ্যবর্তী যে সময়কালীন সময়টাকে বলা হয় ইন্টারকাইনোসিস, অর্থাৎ মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনোসিস বলে। ইন্টারকাইনোসিস কি তোমাদের বিভিন্ন সময় কুইজ কোশ্চেন হয়ে থাকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনোসিস বলে। মায়োসিস 2 ধাপগুলো আমরা দেখি। তো মায়োসিস 2 প্রধান তাৎপর্য হলো দুটি কোষ হতে 4টি কোষে উৎপন্ন হয়। এখানে এই যে এটা হচ্ছে এখানে, আর এখানে যে এখানেও পর্বকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তাইলে মায়োসিস 2-এরও 4টি ধাপ, 1-এরও 4টি ধাপ। তবে 1-এর প্রোফেজ 1-কে আমরা আবার 5টি উপধাপে বিভক্ত করেছিলাম, সেজন্য। আর সবচেয়ে মনে রাখবে মায়োসিস কোষ বিভাজন সবচেয়ে দীর্ঘস্থায়ী সময় যে ধাপটি সেটি হচ্ছে যে প্রোফেজ 1। এখন আমরা এক নজরে একটু চেকার বোর্ডে দেখিনি। তাহলে মায়োসিস কোষ বিভাজনের মধ্যে কি হচ্ছে, মিওসিস 1, মিওসিস 2, মাঝখানে আছে ইন্টারকাইনোসিস, দুইটার মাঝখানে। মিওসিস 1-কে আমরা হ্রাস বিভাজন বলেছি। কেন বলেছি? এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায়, কমে যায়। মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, হ্রাস পায়। প্রোফেজ 1-কে আমরা 5টি উপধাপ করেছি: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনোসিস। মেটাফেজ 1, অ্যানাফেজ 1 ও টেলোফেজ 1। এরপরে ইন্টারকাইনোসিস, এই দুইটা ধাপের মাঝখানে দেখতে পাচ্ছ ইন্টারকাইনোসিস। মিওসিস 2-কে সমবিভাজন বলা হয় বা সমীকরণ বিভাজন বলা হয়, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা আগের ক্রোমোজোম এবং পরবর্তী ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকে, এই জন্য একে সমীকরণ বিভাজন সংখ্যা বলা হয়। এখানে একটাও 4টি ধাপ: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এখন আমরা এক চেকার বোর্ডে একটু দেখে নিই এই ধাপসমূহ ক্রমান্বয়ে। দেখো, প্রথমে ইন্টারফেস, এরপরে মাইটোসিস 1-এ প্রবেশ করলো, ঠিক আছে। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এরপরে সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস কি আমরা এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, হ্যাঁ, দুইটি কোষ সাইটোপ্লাজমে বিভক্ত হয়ে যাওয়া, সাইটোকাইনোসিস। দেখো, সাইটোকাইনোসিসের পরে ইন্টারকাইনোসিস, যেটা বললাম প্রোফেজ 1-এর পরে, মিওসিস 1-এর পরে যে এবং 2-এর মধ্যবর্তী সময়টাকে বলছে ইন্টারকাইনোসিস। ইন্টারকাইনোসিসের পরে তারপর দেখো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এবং সর্বশেষ সাইটোকাইনেসিস। 4টি অপত্য হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো প্রোফেজ 1-এ যে ধাপগুলো ছিল সেগুলো একটু মিলে নিয়ে, তবে বিস্তারিত আলোচনা করব না। এখানে দেখো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনোসিস। এই যে এখানে লেপ্টোটিনটা, এখানে আসলে কি ক্রোমোজোমগুলো খুব বেশি তোমার জলযোজন হয় বা জল বিয়োজন হয়। এখানে জল বিয়োজন হয়, অর্থাৎ পানি হ্রাস পেতে থাকে আস্তে আস্তে পানি। এই কারণে এখানে ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো যখন আমরা মাইক্রোস্কোপে দেখব কালার রঙিন ধারণ করে, নামই হচ্ছে ক্রোমোজোম। এরপর দেখো এখানে জাইগোটিনে দেখো বাইব্ল্যান্ড তৈরি হচ্ছে, এই যে বাইব্ল্যান্ড তৈরি হচ্ছে। তারপর প্যাকাইটিন দশায় কাইজমা ক্রসিং ওভার, এই যে গুরুত্বপূর্ণ একটা পর্যায়, হ্যাঁ। এখানে দেখো কাইজমাটা দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, কাইজমা ইংরেজি X অক্ষরের মতো, যেটা কাইজমা। নিউক্লিওলাস কিন্তু তখনও প্রায় একদম বিলুপ্ত হয়নি, হ্যাঁ। ডায়াকাইনেসিস নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেছে এবং এদের মধ্যে দেখো ক্রসিং হওয়ার কারণে এই জিন বিনিময় হয়েছে, যেটা আমরা বললাম। দেখো এই যে এই জিনের অংশটা এখানে চলে এসেছে এবং এই জিনের অংশটা এখানে চলে এসেছে, দেখছো জিন বিনিময় হয়েছে, এদিকেরটা এদিকে, এদিকটা এদিকে জিন বিনিময় হয়েছে। এটা আরেকটা চিত্র, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনোসিস, যেখানে জিন বিনিময় আর ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে লাল অংশটা, এখানে সবুজ অংশটা, এর মধ্যে বিনিময় ঘটেছে। এরপরে
ধাপসমূহ দেখো এবার, তাহলে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, তারপর দেখো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, 4টি আপাতত কোষের সৃষ্টি হয়েছে। তো আজকের এই ক্লাস এ পর্যন্তই। তোমরা আশা করি এই ক্লাসগুলা বাসায় মনোযোগ সহকারে শ্রবণ করবে, বইয়ের সাথে মিলিয়ে নিবে। আগামী আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যার যার পাঠে মনোনিবেশ করবে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, যোগাযোগ করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।